মৌলিকে সিইওর পদ থেকে সরানোর জন্য বাণীকে সাহায্য করলো রোদ্দুর। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ তো মৌলিকে বলছে যে এই কোম্পানি কারোর একার মতন চলবে না, চললে দুজনের মতে চলবে। আর মৌলি যদি একাই পতাকা উত্তোলন করতে চায় আর বাণীকে যদি পতাকা উত্তোলন করতে না দেয়, তাহলে তো দেখছি পিনাকি মেশোকে ফোন করে জানাতে হবে। এরপর উনিই সিদ্ধান্ত নেবেন যে শেষমেশ কি হবে। তো মৌলি এবার অনিরুদ্ধকে বলছে যে সারাক্ষণ ড্যাডের ভয় দেখিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো। এবার তো দেখা যাচ্ছে কোম্পানির লেবারগুলো মৌলিকে বলছে যে ম্যাডাম, আমরা চাই যে আপনারা দুজন মিলেই পতাকা উত্তোলন করুন। আর আজকে তো স্বাধীনতা দিবস, আজকে না ঝামেলা করলেই পারতেন। বানি তো এবার কোম্পানির লেবারগুলোকে বলছে যে আমি একটা কথা বলছি, আপনারা ভালো করে শুনুন। একটা কোম্পানি না দাঁড় করাতে গেলে তার টাকাটাও যতটা না ইম্পর্টেন্ট, কোম্পানির মেশিন পত্র তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোম্পানির কর্মচারীরা, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। আপনারা দিনের পর দিন একটা কোম্পানিতে এতটা পরিশ্রম করেন বলে একটা কোম্পানি অতটা শীর্ষে গিয়ে পৌঁছায়। আর আপনারা যদি পাশে না থাকতেন তাহলে একটা কোম্পানির সিইও কিন্তু একা একটা কোম্পানিকে দাঁড় করাতে পারতো না। তাই আমি চাই যে আপনারা আমাদের দুজনের জন্য দাঁড়িয়ে না থেকে আপনারাই নিজে আজকে পতাকা উত্তোলন করুন। আর এটা আপনাদের কাছে আমার অনুরোধ। বাণীর কথা শুনেই তো সকল কর্মচারীরা এবার বাণীর জন্য হাততালি দিচ্ছে, খুব খুশি হয় ওরা বাণীর কথা শুনে। মৌলি তো এদিকে সবটা দেখে মনে মনে বলছে যে ব্যাস, ওই আবার শুরু হয়ে গেল সকলের সামনে মহান সাজা। এরপর দেখা যাচ্ছে যে সকলে মিলে তো পতাকা উত্তোলন করা শুরু করে দিয়েছে। পতাকা উত্তোলন শেষ হতেই তানিয়া সকলকে বলছে যে দাঁড়াও, তোমাদের সকলের জন্য একটা সারপ্রাইজ আছে। এই বলেই তো তানিয়া গিয়ে একটা বাক্স নিয়ে এসেছে। অনিরুদ্ধ তখন সকলকে বলছে যে আজকে বাণী নিজে হাতে সকলের জন্য লাড্ডু বানিয়ে এনেছে। সকলে তো এবার খুব খুশি হয়ে যায়। তানিয়া সকলের হাতে হাতে এবার লাড্ডু দিচ্ছে। বাণী তো এবার একটা লাড্ডু নিয়ে মৌলির সামনে ধরতেই মৌলি তো রাগ মাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। বাণী তো এবার একটু সেটা খারাপ লাগে। অনিরুদ্ধ তো এবার বাণীর কাছে গেছে, বাণীকে গিয়ে বলছে যে এই যে ম্যাডাম, একদম না আজকের দিনটা এইসব কিচ্ছু ভাববেন না। আজকে দিনটা আপনার ছুটি, তবে কালকে থেকে কিন্তু বাণী তোমার একটা নতুন যুদ্ধ শুরু, আর আমি জানি সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হবেই। বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে যে আপনার যে আমাকে নিয়ে এত কনফিডেন্ট কোথা থেকে আসে সেটা একমাত্র ঈশ্বরই জানে। অনিরুদ্ধ তখন বলছে যে তুমি এই কোম্পানিটাকে এত উঁচুতে নিয়ে যেতে পারবে আর অন্য কেউ সেটা পারবে না। আর বাণী, আমি তোমাকে বলছি যে তুমি শেষমেশ জিতবে, এই রায়বাড়ির আসল উত্তরাধিকারীকেই জিততে হবে। অপরদিকে দেখা যাচ্ছে মৌলি তো রেগে মেগে বিক্রমদেবের অফিসে চলে গেছে, বিক্রমদেবের ওপর গজগজ করছে, বলছে যে আপনি কি বলেছিলেন নাকি সমস্ত শেয়ার হোল্ডাররা আপনার হাতে আছে, সব কিছু আপনার কন্ট্রোলে আছে, কিন্তু শেষমেশ কি হচ্ছে, বাণীই তো সেই সিইও হচ্ছে। এটা এটা কি মেনে নেওয়া যায়? বিক্রমদেব তখন মৌলিকে বলছে যে কখনো কখনো না নিজের বুদ্ধিটাকে কাজে লাগাও। তুমি তো এমনিতেই বাদ পড়ে যাচ্ছিলে, তার থেকে বরং যে দুজনে মিলে তো এখন সিইও হয়ে আছো, প্রথম চটকাতেই তো তোমাকে বাদ দিয়ে দেওয়া হচ্ছিল। এটা বোঝার কি ক্ষমতা তোমার আছে? মৌলি তখন বলছে যে কি আর বুঝবো, এখন তো বানিও ওই কোম্পানির মালিকের মাথায় বসে আছে, সিইওর মাথায়। আর ওর লাকটা কিন্তু সবসময় ওর সাথ দেয়, ওর লাক খুব ভালো। বিক্রমদেব তো এবার মৌলিকে বলছে যে ওকে কিছুতেই ওই সিইওর পদে সেটেল হতে দেওয়া যাবে না। এখন তুমি আর আমি মিলে হাত মিলিয়ে ওকে ডিস্টার্ব করে যাব, সারাক্ষণ ডিস্ট্র্যাক্ট করতে হবে যাতে ও সিইও পদে সাকসেসফুলি না কাজ করতে পারে। মৌলি তখন বলছে যে কিন্তু অনিরুদ্ধ তো ওর সঙ্গে আছে, অনিরুদ্ধ তো সাকসেসফুলি আগে কোম্পানিটাকে সামলেছিল। যদি অনিরুদ্ধর বুদ্ধিতে, অনিরুদ্ধর এক্সপিরিয়েন্সে ও এগিয়ে যায়, বাণী এগিয়ে যায়, তখন বিক্রমদেব তখন বলছে যে আমি বুঝতে পারছি না তাহলে তুমি কি করতে আছো, তুমি এটা হতে দেবেই বা কেন? মৌলি তখন সরাসরি বলছে যে আমি কি করব, ওরা দুজন তো একসঙ্গে থাকে, আর এদিকে অনিরুদ্ধর বা সন্তান বাণীর পেটে। বিক্রমদেব তখন রেগে মেগে মৌলিকে বলছে যে পরীক্ষা হবে তোমার আর ওই বাণীর, কিন্তু তার ভেতরে অনিরুদ্ধ যাতে কিছুতেই না ঢুকতে পারে, অনিরুদ্ধ যাতে সাজেশন পর্যন্ত না দিতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। মৌলি তখন বলছে যে কিন্তু আমি অনিরুদ্ধকে কিভাবে আটকাবো, ও তো সারাক্ষণ ওই বাণীর পাশেই রয়েছে। বিক্রমদেব তখন বলছে যে আমি সবটাই বুঝতে পারছি যে অনিরুদ্ধ না থাকলে ওই বাণী আজকে কিচ্ছু হতে পারতো না, বাণী কিন্তু এতদূর এগোতেই পারতো না, সেটা তোমাকে কিন্তু আটকাতে হবে। ওর জীবন থেকে অনিরুদ্ধকে সরিয়ে দিতে হবে। অনিরুদ্ধ যদি একবার সরে যায় না তাহলে ও নিজেকেই সামলাতে পারবে না, আর কোম্পানি তো অনেক দূরের কথা। মৌলি তখন বলছে কিন্তু সেটা কিভাবে পসিবল? বিক্রমদেব তখন বলছে যে তুমি ঘরে থেকে এই কাজটা করবে আর আমি ঘরের বাইরে থেকে এই প্রচেষ্টাটা চালিয়ে যাব।
মৌলি তো এবার হাসতে হাসতে বলছে যে বিক্রম দেব, আপনার কি মনে হচ্ছে এত কিছুর পরেও আপনার মনে হচ্ছে যে আমরা বাণীকে হারাতে পারবো? বিক্রম দেব তখন বলছে যে না না, আমরা বাণীকে শুধু হারালে চলবে না, ও যাতে বুঝতে না পারে যে ওর পায়ের নিচ থেকে মাটিটা কখন সরে গেছে। মৌলি এবার তো তখন বলছে যে ঠিক আছে, তাহলে ওই বাণীর জীবন থেকে অনিরুদ্ধকে সরিয়ে দেওয়ার দায়িত্ব বাড়িতে আমার। আর বিক্রমদেব তখন বলছে যে আর বাইরের দায়িত্ব আমার, বাণীকে কিভাবে ওই সিইওর পদ থেকে সরাতে হয় সেটা আমি ঠিক করব, আমি প্ল্যান করব। দেখা যাক এবার বাণী কতদিন টিকে থাকতে পারে। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। মৌলিতেও দেখা যাচ্ছে যে বাণী আর অনিরুদ্ধর ব্যাগগুলো নিয়ে বাইরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে বাড়িতে গিয়ে। সকলে তো এবার অবাক, অনিরুদ্ধ আর বাণী তো এবার ছুটে এসেছে। অনিরুদ্ধ এবার বলছে যে এই কি ব্যাগগুলো বাইরে এরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? বাণীও তো তখন বলছে যে তুমি কি চাইছো বলো তো মৌলি। ঈশানী, পিনাকি সকলেও তো অবাক। ঈশানী এবার মৌলিকে বলছে যে কি হলো মৌলি, তুই হঠাৎ এইসব জিনিসপত্রগুলো টেনে টেনে ফেলছিস কেন? পিনাকিও তো এবার জিজ্ঞাসা করছে মৌলিকে। সাথীও তো এবার মৌলিকে বলছে যে কি হলো মৌলি, আবার বাণী আর অনিরুদ্ধ তোমার কি ক্ষতি করলো? মৌলি তো এবার রেগে মেগে চিৎকার করে বলছে যে সাথী আন্টি, তোমাদের কি মনে হয় সকলের বলো তো, যে সারাক্ষণ দোষটা কি আমিই করে যাচ্ছি? মৌলি তো এবার বাণীর দিকে আঙুল তুলছে, বলছে যে বাণী, তুমি একবারও ভেবো না যে এই কম্পিটিশনটা কিন্তু তুমি চালাকি করে জিতে যাবে? বাণী তো এবার অবাক, বলছে যে কোন কম্পিটিশন, কিসের কম্পিটিশন, আর আমি কি চালাকি করেছি? মৌলি তো এবার বলছে যে সেটা কিন্তু তুমি খুব ভালো করে জানো বাণী। বাণী তখন বলছে যে আমি সত্যি কিচ্ছু জানি না মৌলি, এবার তুমি কোন কথা বলছো সেটা আমাকে পরিষ্কার করে বলো। অনিরুদ্ধ তো এবার রেগে যায় মৌলির ওপর, মৌলিকে বলছে যে মৌলি, এখানে সকলে আছে, তোমার যা বলার পরিষ্কারভাবে বলো, কোনো হেয়ালি করতে যেও না এখানে। আর তুমি বাণীর ব্যাগগুলোই বা এইভাবে ফেললে কেন? মৌলি তখন চিৎকার করে বলছে যে আমি চাই না যে বাণী তোমার কাছ থেকে কোনো ফেভার পাক। অনিরুদ্ধ তো এবার অবাক, বলছে যে ফেভার, কিসের ফেভার? মৌলি তখন বলছে যে আমাকে হারানোর জন্য তুমি তো বাণীকে বুদ্ধি দেবে, বাণীকে ফেভার করবে, আর তারপর বাণী তোমার বুদ্ধি নিয়ে এই কম্পিটিশনটা জিতে যাবে। আমি এটা কিছুতেই হতে দেব না। অনিরুদ্ধ তো অবাক। অনিরুদ্ধ এবার মৌলিকে বলছে যে মৌলি, তুমি এখনো বাণীকে ঠিক মতন চেনোই নি। মৌলি তখন বলছে যে চিনি বলেই তো বলছি অনিরুদ্ধ, জানি না জেতার জন্য সমস্ত কিছু করতে পারে। অনিরুদ্ধ তখন মৌলিকে সরাসরি বলছে যে মৌলি, তবে তুমি এটা জেনে রাখো যে বাণী কিন্তু তোমাকে হারানোর জন্য অন্য কারোর ফেভার নেওয়ার কোনো দরকার নেই। ও একাই তোমাকে পুরো হারান হারিয়ে দেবে, এটা ও এমনিতেই পারবে। হাতিতে এবার চিৎকার করে বলছে যে বাণী অনিরুদ্ধ ওরা দুজনের স্বামী স্ত্রী, যদি অনিরুদ্ধ বাণীকে একটু হেল্প করে তাদের সমস্যাটা কোথায়? মৌলি তখন চিৎকার করে বলছে যে এটাই তো হয়েছে, অনিরুদ্ধ সাহায্য করবে বলেই বাণীর মতন একটা বেকার মেয়ে সে এখন সিইওর পদে বসেছে। ঈশানী তো এবার মৌলিকে বলছে যে মৌলি, ভদ্রভাবে কথা বলো, কিন্তু আমারও সকলকে একটা কথা বলার আছে। এটা যখন একটা কম্পিটিশনের মতনই চলছে, তাহলে কিন্তু এটা দুজনকে সমানভাবে দেখাটাই উচিত আমার বলে মনে হয়। পানিতে এবার সরাসরি মৌলিকে বলছে যে মৌলি, তুমি এইটা ভেবো না যে আমি মিস্টার চ্যাটার্জির থেকে সাহায্য নিতে যাব, আর মিস্টার চ্যাটার্জিও কখনো আমাকে পক্ষপাতিত্বভাবে আমাকে সাহায্য করবে না। মৌলি তো এবার সরাসরি বলছে যে ওইসব চালাকি না আমি খুব ভালো করে বুঝি, যতদিন আমাদের মধ্যে কম্পিটিশন চলবে তুমি আর অনিরুদ্ধ এক ঘরে একসঙ্গে থাকবে না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, মৌলিক চক্রান্তে কি পা দিতে চলেছে বাণী আর অনিরুদ্ধ? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।